আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, যেখান থেকে ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ১৯তম এক্সক্লুসিভ মডেল টেস্টে। ১৯তম শিক্ষক নিবন্ধনকে কেন্দ্র করে আমাদের প্রতিদিন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্বলিত মডেল টেস্টগুলো আপলোড করা হচ্ছে। আশা করছি আমাদের এই ভিডিওগুলো আপনাদের প্রস্তুতিতে একটুখানি হলেও সহায়তা করতে পারবে ইনশাআল্লাহ। আপনাদের প্রস্তুতি যাতে আর একটুখানি বেগবান হয় তারই ধারাবাহিকতায় আমরা নিত্যদিন আমাদের কমিউনিটিতে বিভিন্ন ধরনের পোস্ট করে যাচ্ছি এবং আপনাদের জন্য প্রতিদিনই আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্বলিত কিন্তু মডেল টেস্টগুলো আপলোড করছি। আর মডেল টেস্টগুলোর মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে আমাদের যে গণিত অংশটুকু আমরা সুন্দরভাবে টেকনিক আকারে শেখানোর চেষ্টা করছি। আশা করছি ভিডিওগুলো আপনাদের অবশ্যই ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে ভিডিওগুলো সবার কাছে পৌঁছে যায়। শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ একটি মডেল টেস্টের। প্রথম প্রশ্ন ছিল উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কি বলে। তাহলে ঠোঁট বলতে আমরা কি ওষ্ঠ বুঝি, তাহলে ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে বলা হবে ওষ্ঠ ধ্বনি। বাংলা ভাষার ইতিবৃত্ত রচনা করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। রবীন্দ্র শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? রবীন্দ্র শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হবে রবি যুক্ত রস্য ইন্দ্র। এখানে রস্যই প্রাধান্য পাবে দুটাতেই। নামের পূর্বে ডিগ্রি সূচক পরিচয় সংযোজিত হলে সেগুলো প্রত্যেকটির পরে কোন বিরাম চিহ্নটি বসে? এখানে প্রত্যেকটির ক্ষেত্রে কমা চিহ্নটি বসবে। শব্দগুচ্ছগুলো নির্ণয় করুন বা সঠিক বানান গুচ্ছগুলো নির্ণয় করুন। তাহলে এখানে সঠিক বানান আমরা যদি দেখি, এখানে সমীচীন ঠিক রয়েছে, বাকিগুলো ঠিক নেই। শ্রদ্ধাঞ্জলি ঠিক রয়েছে, বাকিগুলো ঠিক নেই। এখানে মন্ত্রিসভাটা ঠিক নেই। তার মানে প্রদত্ত অপশন অনুযায়ী আকাঙ্ক্ষা, গ্রামীণ এবং দারিদ্রতাই সঠিক গুচ্ছ। ভুল বানান কোনটি? প্রদত্ত অপশনগুলোর মধ্যে সমিতি বানান, জ্যামিতি বানান, প্রকৃতি তিনটি সঠিক, তাহলে প্রতিটিটা ভুল। ডুমুরের ফুল বলতে কি বোঝানো হয়ে থাকে? ডুমুরের ফুল বলতে মূলত বোঝানো হয়ে থাকে, এটি আপনাদের জন্য একটা ছোট্ট SW থাকবে। আপনাদের কাছে আমি আন্তরিকভাবে অনুরোধ করব আপনার মূল্যবান এই উত্তরটুকু আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য। ঘাটের মরা কি অর্থে বা কোন অর্থে ব্যবহার করা হয়ে থাকে? ঘাটের মরা অতি বৃদ্ধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলা হয়? দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে বলা হয় সন্ধি। তাহলে সঠিক উত্তর করব সন্ধি। উইজডম শব্দের বাংলা অর্থটা কি? উইজডম শব্দের বাংলা অর্থটা হচ্ছে প্রজ্ঞা। প্রিয় শিক্ষার্থী, আপনাদের জ্ঞাতার্থে একটুখানি জানিয়ে রাখি, ১৯তম শিক্ষক নিবন্ধনকে কেন্দ্র করে আমরা ছোট্ট একটি PDF শীট তৈরি করেছি, যেখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান আলাদা আলাদা রয়েছে। আমাদের এই PDF শীটটি আপনারা খুব সহজেই সংগ্রহ করতে পারেন, বিস্তারিত ডেসক্রিপশনে দেওয়া রয়েছে এবং স্লাইডেও দেওয়া রয়েছে, যা আপনাদের প্রস্তুতিকে একটুখানি হলেও সহায়তা করবে। আপনারা চাইলে কিন্তু এটি সংগ্রহ করে নিতে পারেন। হাসি দিয়ে ঘরটিকে ভরিয়ে রাখত সে, বাক্যটিতে দিয়ে অর্থটা কি? তাহলে এখানে দিয়ে কথাটা এটি একটি কি হবে? অনুসর্গ হবে। নিচের কোনটি প্রত্যয় যুগে গঠিত স্ত্রীবাচক শব্দ? প্রত্যয় যুক্ত হয়েছে, তারপরে সেটি স্ত্রীবাচক হয়েছে, তার মানে এখানে জেলেনি। তাহলে জেলেনি থেকে নি প্রত্যয় যুক্ত হয়েছে। বিরাগী শব্দের সঠিক অর্থ কোনটি? বিরাগী শব্দের অর্থটি হচ্ছে উদাসীন। কর্মে যার বা কর্মে যাহার ক্লান্তি নেই, এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কোনটি? এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ অক্লান্ত কর্মী। প্রিয় শিক্ষার্থী, আপনারাই আমার ভাই, আপনারাই আমার বোন, তাই আপনাদের কাছে আমি করজোড়ে নিবেদন করছি, পড়াশোনা বা জব স্টাডি এমন একটা সেক্টর যেখানে আপনাকে প্রতিনিয়ত কিন্তু চেষ্টা করে যেতে হবে, প্রতিনিয়ত আপনাকে লেগে থাকতে হবে। আপনি যদি একদিন, 2 দিন, 3 দিন পড়াশোনা করেন ভালো মতো, তারপরে আপনি ভাবলেন আমার দ্বারা পড়াশোনা হবে না, তাহলে কিন্তু আপনি সফলতার সেই শিখরে পৌঁছাতে পারবেন না। আপনারা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় আপনারা নিজেদের একটা সময় গঠন করে নেবেন, যে ওই সময়টা থেকে আপনারা আপনাদের নিজের যে জব স্টাডিটা করবেন। জব স্টাডির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে প্রতিনিয়ত রিভিশন করা। যে যত বেশি রিভিশন করতে পারবে তার সফলতার হারটা তত কিন্তু বেড়ে যাবে। আপনি একদিন পড়লেন, 3 দিন পর সেটি ভুলে যেতেই পারেন, বাট রিভিশন করার ক্ষেত্রে কিন্তু এটি ভুলে যাওয়াটা সম্ভব নয়। তাই আমি বারবার বলি, আপনাদের পড়াশোনা যেটাই করুন
যত বেশি পারবেন রিভিশন করবেন। আর আপনাদের এই রিভিশন করার জন্য আমাদের এই মডেল টেস্টগুলো কিন্তু আপলোড করা হয়। আমাদের মডেল টেস্টগুলো অবশ্যই আমি আশা করি আপনাদের একটুখানি হলেও 0.1% হলেও কিন্তু আপনাদের সহায়তা করবে বলে আমি বিশ্বাস করি। তাই এই অক্লান্ত কর্মী আপনাদের হতে হবে। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, তিলে তৈল হয়, তাহলে তিলে কোন কারকে কোন বিভক্তি? এই প্রশ্নটা একটুখানি মার্ক করে দিচ্ছি আপনাদের। তিলে তৈল হয়, তিলে তেল আছে, দুই ধরনের প্রশ্ন এখানে হয়ে থাকে। যখন বলবে তিলে তেল হয়, তার মানে একটা থেকে আরেকটা উৎপন্ন হলো, উৎপাদন হলো। যখন একটা থেকে আরেকটা উৎপন্ন হবে তখন হবে সেটা অপাদান কারকে সপ্তমী। যখন বলবে তিলে তেল আছে, তার মানে কোনো একটা নির্দিষ্ট স্থানে আছে, তার মানে তিলের মধ্যে আছে, তার মানে স্থান বোঝাবে, তখন হবে সেটি অধিকরণে সপ্তমী বিভক্তি। আশা করছি বিষয়টা আপনাদের বুঝাতে পেরেছি। হৃদয় আমার নাচেরে আজিকে বাক্যে, আজিকে কোন কারকে কোন বিভক্তি? কখন নাচে? আজিকে সময় বোঝাচ্ছে, তার মানে অধিকরণে দ্বিতীয়া। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? দ্বন্দ্ব সমাস, তাহলে ভাই বোন এটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? নিত্য স্ত্রীবাচক শব্দ বলতে এটি শুধুমাত্র মেয়েদেরকে বোঝাবে। আমি তানভীর স্যার নামে ফেসবুকে খুব ফেমাস বাংলার টিচার রয়েছে, তানভীর স্যার, উনি একটা কথা বলেন যে বেডি মানুষ, একটা কথা বলে বেডি মানুষ। তো এই কথাটা যে ডাইনি কথাটা শুধু বেডি মানুষের জন্য, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রেই ব্যবহার হবে, সেটা নিত্য স্ত্রীবাচকের ক্ষেত্রে হবে। আর ডাইনি, আর যেগুলো শুধুমাত্র পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হবে সেগুলো হবে নিত্য পুরুষবাচক শব্দ। যেমন সতীন, এটা কিন্তু পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয় না, সেজন্য এটি হবে নিত্য স্ত্রীবাচক শব্দ। আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি। যা সহজে অতিক্রম করা যায় না, এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? যা সহজে অতিক্রম করা যায় না সেটি হচ্ছে অনতিক্রম নাকি দূর অতিক্রম। এটা নিয়ে কিন্তু কনফিউশন হয়, এটি হবে দূর অতিক্রম। কবুতরের বিকল্প শব্দ নয় কোনটি? কপোত, পারাবত, পায়রা তিনটি কবুতরের বিপরীত শব্দ, তার মানে কাকাতুয়া নয়। অর্বাচীন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? অর্বাচীন, এর বিপরীত শব্দ হবে প্রাচীন। দুইয়ের মধ্যে এক, এক কথায় কি হবে? দুইয়ের মধ্যে যখন বোঝাবে তখন হবে উন্নতর। অনেকের মধ্যে এক, তখন হবে সেটা উন্নতম। আমার পূর্ব বাংলা কবিতাটির রচয়িতা কে বা কে রচনা করেছেন? আমার পূর্ব বাংলা, এটি সৈয়দ আলী আহসান এর লেখা। ম্যাক্সিম গোর্কি এর মা উপন্যাসটি কোন ভাষায় রচিত? ম্যাক্সিম গোর্কির এই মা উপন্যাসটি রুশ ভাষায় রচিত। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? এটি কিন্তু আমরা সবাই জানি যে তিনি গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, তবুও সেটি ইংরেজি ভার্সন অর্থাৎ সংস অফ রাইমসের জন্য তিনি পেয়েছিলেন। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনক্রিজ, ইনক্রিজ শব্দের অর্থ আমরা জানি বৃদ্ধি, তার মানে অগমেন্টটা হচ্ছে রাইট অ্যান্সার। দ্য ওয়ার্ড ইউজুয়াল ইজ দ্য সিনোনিম অফ, ইউজুয়াল মানে স্বাভাবিক বা নর্মাল আমরা যেটি বলে থাকি, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে নর্মাল। দ্য অ্যান্টোনিয়াম অফ অনারারি, অনারারি হবে অবৈতনিক, বিপরীতটা শব্দে বেতনভুক্ত বা বৈতনিক, তাহলে এখানে হবে স্যালারিড। রানী ছবি আঁকে, তাহলে রানী ড্রস এ পিকচার, কারণ রানী থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মূল ভার্বের সাথে এস বাই এ যোগ করতে হবে, তাহলে রানী ড্রস এ পিকচার। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, তাহলে এখানে আমরা বলবো নো হোয়ার উইল ইউ ফাইন্ড সাচ এ কান্ট্রি, তাহলে সঠিক উত্তর করবো নো হোয়ার উইল ইউ ফাইন্ড সাচ এ কান্ট্রি। অল লাভ ফ্লাওয়ার ইন্টারোগেটিভ, এই অল লাভ ফ্লাওয়ার ইন্টারোগেটিভ যদি আমরা করি তাহলে হবে হু ডাজ নট লাভ ফ্লাওয়ার। সো ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্সের মধ্যে রয়েছে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস, এটা রয়েছে আমাদের, তাহলে এখানে সঠিক উত্তর করবো ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস হ্যাজ কাম, তাহলে এটি হবে সঠিক উত্তর। ম্যান হ্যাজ বিন ইউজড অ্যাজ এ ভার্ব, নিচের কোন সেন্টেন্সটিতে ম্যান ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে? তাহলে এখানে আমরা প্রদত্ত অপশনের মধ্যে যদি আমরা গ নাম্বার অপশনে দেখি তাহলে এখানে নো ম্যান ইজ ইনফ্যালিয়েবল এখানে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। হি ইজ এ জাস্টিস অব দ্য হাই কোর্ট, হেয়ার জাস্টিস কোন ধরনের নাউন? এখানে উল্লেখই করে দেওয়া আছে নাউন, তার মানে কোন ধরনের নাউন? তাহলে আমরা জানি যে জাস্টিসটা হচ্ছে একটি কমন নাউন। হি কম্পাইলড ড্যাশ হার রিকোয়েস্ট, তাহলে এখানে হবে হি কম্পাইলড উইথ হার রিকোয়েস্ট।
এখানে উইথটা ব্যবহার হয় কেন, যে এখানে কার অন্যের ইচ্ছা বা অনুরোধের সাথে সম্মত হওয়াকে এবার এখানে কম্পাইল্ড উইথ ব্যবহার করা হয়। আই মেড হার ড্যাশ, তাহলে আই মেড হার ক্রাই নাকি ক্রাইং কোনটি হবে, তাহলে এখানে ক্রাই হবে। এক্ষেত্রে আপনারা মনে করতে পারেন আমাদের সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন শি হ্যাজ মেড আস লুক স্মার্টা, মানে তিনি এই জাতীয় বেশ কিছু বক্তব্য দিয়েছিলেন। তো সেই ক্ষেত্রে আমরা কি বলি, আই মেড হার ক্রাই। এরপরে রয়েছে আই কেম হোম আফটার দ্য রেইন, তাহলে এখানে আফটারের কথা বলা আছে। আমি ক্লাসে প্রত্যেক সময় বলে থাকি আফটারের পরে বিফোরের পূর্বে সর্বদাই কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয়। তার মানে আগে রয়েছে সিম্পল পাস্ট, পরবর্তী পাস্ট পারফেক্ট, তাহলে হ্যাড স্টপটা হবে সঠিক উত্তর। আই উইশ আই ড্যাশ দ্য উইংস অফ দ্য বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো, তাহলে এখানে আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ দ্য বার্ড। সো ইজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে রয়েছে ইরেসিস্টেবল। ইরেসিস্টেবলের অর্থটা হচ্ছে যে অপ্রতিরোধ্য। তাহলে ইরেসিস্টেবল যদি আমরা বানান করি, তাহলে প্রথমে IRRESISTIBLE, যেটি আমাদের অপশনে ক নাম্বারে রয়েছে, তাহলে ইরেসিস্টেবলটা হচ্ছে ক নাম্বারে রয়েছে সঠিক উত্তর, যার অর্থ হচ্ছে অপ্রতিরোধ্য। হোয়াট ইজ অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড হোম, হোমের অ্যাডজেক্টিভ ফর্ম কোনটি, তাহলে হোমের সাথে আমরা LY যোগ করলে কিন্তু এখানে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে পারবো। হোয়াট ইজ দ্য মেন বাই আউট অফ অর্ডার, আউট অফ অর্ডার বলতে বলছে নো ফাংশনিং প্রপারলি, তাহলে এখানে হবে নো ফাংশনিং প্রপারলি। লেট আস হ্যাভ সাম টি, এখানে আমরা যদি ট্যাগ কোশ্চেন করি তাহলে এখানে কি হবে, তাহলে এখানে ট্যাগ কোশ্চেন হবে শ্যাল উই, লেট আস দ্বারা শুরু হলে শ্যাল উই। এভরিবডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার, হোয়াট ইজ উইল বি কারেক্ট ট্যাগ কোশ্চেন, তাহলে এখানে এভরিবডি ওয়াজ রয়েছে, তাহলে এখানে আমরা কিন্তু খুব সহজেই ভুলে ওয়াজ নট দে করতে পারি, কিন্তু ভুলে ওয়াজ নট দে করা যাবে না, কারণ এখানে এভরিবডি আছে, ওয়ার নট দে করতে হবে, তাহলে সঠিক উত্তর হবে ওয়ার নট দে। হি স ড্যাশ মোস্ট ওয়ান্ডারফুল সাইট, তাহলে হি স দা হবে নাকি এ হবে, এখানে কিন্তু আমি হি স এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট। গেইন শব্দের সমার্থক শব্দ কোনটি, গেইন শব্দের সমার্থক শব্দ হচ্ছে অ্যাডভান্টেজ। আমি সাঁতার জানি না, আই ডোন্ট নো কিভাবে সাঁতার কাটতে হয়, হাউ টু সুইম, তাহলে আমি জানি না, আমি সাঁতার জানি না বা আমি সাঁতার কাটতে জানি না, আই ডো নট নো হাউ টু সুইম। যদি এভাবে আসে সে সাঁতার জানে না, হি ডাজ নট নো হাউ টু সুইম। অ্যাপল অফ ডিসকর্ড মিন্স বিবাদের বিষয়, ঝগড়ার বিষয়, তাহলে এখানে হবে অবজেক্ট অফ ডিসপিউট। I had a talk with him. Here talk is, তাহলে I had a talk। আমার ক্লাসগুলোতে আমি কিন্তু প্রায় সময় বলে থাকি যে আর্টিকেল, ডিটারমিনার এবং প্রিপোজিশন এরপরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটি হবে নাউন। তাহলে এখানে I had a talk এর পরে আমাদের টক রয়েছে, তাহলে এটি হবে নাউন। যদি দুটি থাকে তাহলে হবে অ্যাডজেক্টিভ নাউন। তারপরে যদি তিনটি থাকে তাহলে প্রথমটা হবে অ্যাডভার্ব, তারপরেরটা হবে অ্যাডজেক্টিভ, সর্বশেষটা হবে নাউন। এভাবে কিন্তু আমি শিখেছিলাম, তাহলে যেহেতু একটা রয়েছে এটি হবে নাউন। দ্য ড্রেস ওয়াজ ডিজাইনড বাই ড্যাশ ফেমাস ইটালিয়ান আর্টিস্ট, তাহলে ডিজাইন বাই এ ফেমাস আর্টিস্ট। অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ট্রাভেল, ট্রাভেল এর অ্যাডজেক্টিভ ফর্ম হবে ট্রাভেল সাম। এরপরে আমাদের গণিত অংশের শুরুতে যেটি রয়েছে লগ 2√5 টু দি পাওয়ার 20 এর মান কত হবে, তাহলে এর মানটা আমরা কিভাবে করব, তাহলে আমরা একটু লিখে নেব লগ 2√5 ইকুয়াল টু 20। তাহলে আমরা জানি যে আমাদের এখানে লগ এম ভিত্তিক এম যদি হয় তাহলে এটার মান কি হয়ে যায়, 0 হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে এখানে আমাদের প্রথম কাজ হবে 2√5, এখানেও 2√5টা আমাদের করে নিতে হবে। এখন যেটি খেয়াল করতে হবে এর উপর পাওয়ার কত দিলে আমার 20 মিলবে, সেই চিন্তাটা আমার করতে হবে। যদি এখানে আমরা স্কোয়ার দিই তাহলে 2 এর উপর স্কোয়ার মানে কত 4, আর স্কোয়ার রুট কেটে যাওয়ার পরে কত হবে 5 থাকবে, তাহলে 4 × 5 = 20। তার মানে 2√5 এর উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে কিন্তু আমাদের 20টা মিলে যায়। এরপরে যেটি আমরা করব 2 log 2√5 ভিত্তিক 2√5, তাহলে এখানে 2 থাকলো আর এখানে আমাদের ভিত্তি এবং পাওয়ার সমান হয়ে যাওয়ার কারণে 1 =
2 অ্যান্সার। তাহলে এখানে সঠিক উত্তরটা আমাদের কত হলো? 2। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে যেটা আমাদের রয়েছে, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তাহলে এখানে স্কোয়ার করে দিবেন, তাহলে হয়ে যাবে। তাহলে সেটি হবে 3 গুণ বৃদ্ধি করলে 9 গুণ বৃদ্ধি পাবে। এবারে যেটি রয়েছে, একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি √3, ওই সংখ্যার ঘন এবং ঘন এর গুণাত্মক বিপরীতের সমষ্টি কত? তাহলে এখানে আমাদের একটা বীজগাণিতিক মান নির্ণয়ের অঙ্ক, যেটি একটুখানি ভিন্নভাবে রয়েছে। তাহলে প্রথমে একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি। তাহলে সংখ্যাটি আমরা কত ধরলাম? এখানে x ধরবো এবং গুণাত্মক বিপরীতের সমষ্টি মানে 1/x। তাহলে এই দুটার সমষ্টি বলতে বোঝানো হয়েছে প্লাস, তাহলে এর মান কত হবে? √3। এরপরে বলা আছে ঘন এবং ঘনের গুণাত্মক বিপরীত, তার মানে x³ প্লাস 1/x³ সমান কত? এটাই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এই ধরনের অঙ্ক আমি কিভাবে শিখিয়েছি, যে যদি মান দেওয়া থাকে প্লাসের মান, তাহলে মান কিউব মাইনাস 3 ইন্টু মান। তাহলে এখানে মান কিউব অর্থাৎ m³ আমরা যদি করি মাইনাস 3 ইন্টু মান বা 3 ইন্টু m। তাহলে এখানে আমরা মান কত ধরবো? √3, তার উপরে কিউব মাইনাস 3√3। তারপরে এটা যদি আমরা এখন √3 মাইনাস 3√3 করি, তাহলে দুটার মান কত হবে? এ বিগ 0। তাহলে এখানে জিরোটাই হবে আমাদের সঠিক উত্তর। এরপরে রয়েছে a = যদি 45 ডিগ্রি হয়, তাহলে cos 2a এর মান কত? তাহলে এখানে cos 2 না cos স্কয়ার a, এটা আমি ঠিক বুঝতে পারছি না, আমাদের এখানে টাইপ মিস্টেক রয়েছে। তাহলে এখানে আমরা অ্যান্সারটা কত করতে পারি? আচ্ছা, আমরা যদি এখানে cos 2a রয়েছে, তাহলে 45 ডিগ্রি, তাহলে এখানে 45 দুগুণে 90, তাহলে এখানে আমরা অ্যান্সারটা করব কত? 0। তাহলে সঠিক উত্তর হবে আমাদের কত? 0। যদি একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 এবং 12 সেন্টিমিটার হয়, ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কত? আমরা অতিভুজ সমান কি জানি? অতিভুজ সমান যেটা জানি আমরা, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার কত? 5 এবং 12। তাহলে 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার, তাহলে 5 5 কত হয়? 25 প্লাস 144, তাহলে আমাদের কত হবে? 169। তাহলে এটাকে যদি আমরা √ওভার করি 169, তাহলে কত হবে? 13। তার মানে আমাদের অতিভুজের দৈর্ঘ্যটা কত হবে? 13 হবে। তাহলে সঠিক উত্তর হবে 13। দুটি সংখ্যার অনুপাত 3:4 হলে তাদের লসাগু 180 হলে সংখ্যা দুটি কত? তাহলে প্রথম কাজ হবে আমাদের সংখ্যা দুটিকে গুণ করতে হবে। 3 4 12। এবারে 12 দ্বারা 180কে আমরা ভাগ করব। তাহলে 12 দিয়ে যদি 180কে আমরা ভাগ করি, তাহলে আমাদের কত হবে? 15 হবে। এখন এই 15 দিয়ে আমরা অনুপাত দুটিকে গুণ করব। 3 15 45, 4 15 60, তার মানে 45 এবং 60 হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমি আবারও বলছি, 3 4 12, 12 দিয়ে 180কে আমরা ভাগ করব, তারপরে কত হলো? 15 হলো। 15 দিয়ে অনুপাত দুটিকে গুণ, 3 15 45, 4 15 60। এরপরে রয়েছে 3 গুণন 0.3 ভাগ 2 এর উত্তর কত হতে পারে, বা এটা সমান কত? তাহলে যেহেতু ভাগের কাজটা আগে করতে হবে, তাহলে এখানে হবে 0.15 বা 0.15। তাহলে 3 গুণন 0.15 হলে কত হবে? 0.45, অর্থাৎ 3 15 45, সেখানে 0.45 হবে। এটি হবে সঠিক উত্তর। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। টাকায় 10টি লেবু ক্রয় করে 8টি ধরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? বিগত ক্লাসে এগুলো করে আছে। তাহলে এখানে যেটি করতে হবে, পার্থক্য গুণন 100, ডিস্টেন্স গুণন 100 ভাগ এস, অর্থাৎ সেল। পার্থক্য গুণন 100 ভাগ বিক্রয়। তাহলে আমাদের ডিস্টেন্স কত? 10টা 8টা, তাহলে পার্থক্য হচ্ছে 2, অর্থাৎ 2 গুণন 100, সেল কত? 8। তার মানে তাহলে 2 8 কাটলে হবে 4, 4 করলে হবে 25, তার মানে 25% হবে আমাদের সঠিক উত্তর। এরপরে আমাদের যেটি রয়েছে, পি টাকার p% হার সরল মুনাফায় 4 বছরের মুনাফা পি টাকা হবে। তাহলে পি এর মান কত? তার মানে আমাদের এই 4টি অপশনের একটি পি টাকা রয়েছে। এখানে যেটি করতে হবে আমাদের, যে অপশন ধরে করতে 15 টাকার 15%, এর সাথে আমরা 4 গুণ করব। তাহলে কি আসলে 15 টাকা হবে? সম্ভব নয়। 20 টাকার 20% যদি আমরা করি, তাহলে কত হবে? 20 টাকার 20% করলে 4 টাকা। তাহলে 4 4 16, 20 টাকা তো হয় না, 20 টাকা মিলতে হবে।
টাকার 4% আমরা যদি 25% করি তাহলে কত হবে? 25 12.5 6.125। এই 6.125কে যদি আবার 4 দ্বারা গুণ করি তাহলে কিন্তু 25 হয়ে যাচ্ছে। তার মানে এই 25টাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। কোনো স্বাভাবিক সংখ্যা দ্বারা 3, 4, 6কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকে। কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা 300? তাহলে এখানে আমরা অপশন ধরে যদি করি তাহলে এখানে 35, 45 রয়েছে, 35, 40, 35, 45। ওকে, আমরা যদি অপশন ধরে করি তাহলে এখানে 35, 45, 63, 105, 315 এটি করলেই হবে। এটি কিন্তু আপনারা অন্যভাবেও করতে পারেন, লসাগু সিস্টেমে করা যেতে পারে। কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল হবে 12, 18 এবং 24 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে আমাদের এই যে অপশনগুলো রয়েছে তাহলে এই কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে 12 দ্বারা ভাগ করা যাবে সেটা আমাদের এখন বের করতে হবে। অপশনে প্রথমে রয়েছে 89, 89কে যদি আমরা 12 যোগ করি তাহলে কত হবে? 91 হবে। তাহলে 91কে আমরা 12 দ্বারা ভাগ করব? আচ্ছা না, 9 2 11, 91 হচ্ছে, সরি 101 হচ্ছে। তাহলে 101 যদি হয় তাহলে 12 দিয়ে 101কে ভাগ যায়, 18 24 দ্বারা যাবে। আমরা যদি একটু দেখি তাহলে এখানে রয়েছে 89 প্লাস 12, তাহলে 9 2 11, 18 1 9 1 10, 101 ভাগ করবো কত দিয়ে? 12 দিয়ে। তাহলে এখানে আমরা যদি আমাদের এখানে 2 যোগ করতে হবে। আমরা 2 যোগ করলে 89 প্লাস 2 ইকুয়াল টু 91, তার মানে 11। তাহলে এখন যদি আমাদের এখানে 91 আমাদের এখানে যোগ করলে হবে কত? 91। যদি 12 দিয়ে ভাগ কি যাবে, তারপরে দেখতে হবে 18 দিয়ে ভাগে যাবে নাকি 24 দিয়ে ভাগ যাবে কিনা, এটি আমাদের দেখতে হবে। তাহলে আমাদের এখানে কিন্তু হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এখানে 91 12 দিয়ে যাবে না। 70-এর সাথে যদি 2 যোগ করি 72 হবে, তাহলে এখানে আমাদের 12 দিয়ে যাবে। যেহেতু 12 দিয়ে গেছে 24 দিয়েও যাবে। এবারে 18 দিয়ে যায় কিনা, 18 72 এটাও চাই, তার মানে 70 অ্যান্সার। দুটি বর্গের সমষ্টি এবং অন্তর্ফল যথাক্রমে 61 এবং 11 হলে সংখ্যা দুইটি কি কি? ভালো করে একটু বুঝবেন। অন্তর্ফল, তাহলে অন্তর্ফল অর্থাৎ বিয়োগফল হচ্ছে 11 আর বর্গের সমষ্টি হচ্ছে 61। তাহলে আমরা একটু অপশন ধরে করি। অপশন ধরে যদি করতে যাই তাহলে একটু ছোট নিতে হবে। ছোট, সবচেয়ে ছোট কোনটা আছে? 65। তাহলে 6 6 36, 5 5 25, তাহলে 36 আর 25 যোগ করলে 61 হয়। আমাদের প্রথম শর্ত মিলেছে। এবং এদের পার্থক্য কত, মানে অন্তর্ফল কত? অন্তর্ফল কত? তাহলে এখানে 36 আর 25 অন্তর্ফল কত হয়? 11 হয়, তার মানে এটি অ্যান্সার। 1 ডজন ডিমের বিক্রয় মূল্য 20টি ডিম ক্রয় করলে, আচ্ছা 1 ডজন ডিমের বিক্রয় মূল্যে 20টি ডিম ক্রয় করলে শতকরা কত টাকা লাভ হবে? তাহলে এখানে 66 সামথিং হবে, 66 পূর্ণ 2/3 হবে, এটি রাইট অ্যান্সার। এরপর রয়েছে a প্লাস 1 ডিভাইডেড a ইকুয়াল টু √3 হলে a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কোয়ারের মান কত? আমরা এটা লিখেছি মান স্কোয়ার মাইনাস 2। মান স্কোয়ার মাইনাস 2, তাহলে মান কত আমাদের? √3। তাহলে √3 মাইনাস 2, স্কোয়ার রুট কেটে যায়, 3 মাইনাস 2 ইকুয়াল টু 1। আমাদের অ্যান্সারটা কত হবে? 1 অ্যান্সার হবে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। p মাইনাস 6 ডিভাইডেড p ইকুয়াল টু 1 হলে 6 ডিভাইডেড p স্কোয়ার মাইনাস p মাইনাস 1 এর মান কত? তাহলে এখানে আমাদের যেভাবে করতে হবে, প্রথমে আমাদের মানের যে অংশটা সেটা একটু বের করে নিতে হবে। p মাইনাস 6 ডিভাইডেড p মাইনাস 1 ইকুয়াল 1। তাহলে এখানে যদি আমরা করি তাহলে p স্কোয়ার মাইনাস 6 ডিভাইডেড p ইকুয়াল টু 1। তাহলে এখানে p স্কোয়ার মাইনাস 6 মাইনাস p ইকুয়াল টু 0। তাহলে এখানে p স্কোয়ার মাইনাস p ইকুয়াল 6। তাহলে p স্কোয়ার মাইনাস p এর মান আমরা কত পেলাম? 6 পেলাম। তাহলে এখানে কিন্তু সহজেই কিন্তু আমরা সেটা বসাতে পারি। তাহলে এবারে আমরা যদি p স্কোয়ার মাইনাস 6 এর এখানে যদি p এর জায়গায় যদি আমরা 6 বসাই তাহলে 6 মাইনাস 1 হয়ে যাচ্ছে। তাহলে নিচে আমাদের মান হচ্ছে কত? 5 আর উপরে 6 থেকে যাচ্ছে। তার মানে সঠিক উত্তর হচ্ছে 6 ডিভাইডেড 5। এরপরে রয়েছে 5 জন শ্রমিক 5 দিনে 5টি কাপড় বুনতে পারে। ওই একই ধরনের 7টি কাপড় বুনতে 7 জন শ্রমিকের কত দিন লাগবে? তাহলে প্রথম তিনটে যদি সমান হয়, 5 5 5 রয়েছে, এরপরে এখানে যদি 7 7 থাকে, 10 10 থাকে,
500 500 100 100 যেটাই থাকুক না কেন প্রথমে কত দিন লাগছিল 5 দিন লাগছিল ওই 5 দিনে লাগবে। এরপর x মাইনাস 3 এখানে আমাদের সমতা বিধান করতে হবে, তাহলে এখানে যদি আমরা করি x মাইনাস 3 তাহলে এখানে আমাদের 5, তাহলে এখানে আমরা উভয় পক্ষ থেকে আমাদের কি করতে হবে, তাহলে এখানে -5 নিতে হবে, তারপরে x মাইনাস 3 5। এবারে যেহেতু আমাদের এখান থেকে -3টা এখানে ভ্যানিশ করতে হবে, তাই এখানে -5 -3, তাহলে এখানে আচ্ছা +3 নিতে হবে, তাহলে x মাইনাস 3 +3 5 +3। এবারে এখানে আমাদের কত হয়ে যাবে, তখন এখানে হবে -2, এখানে x, এখানে 8, তাহলে -2x 8, তাহলে এটি হবে আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা 67 নম্বর অ্যান্সার করব কোনটি, গ নাম্বার -2 less than x less than 8। 6x² - 7x - 5 এর একটি উৎপাদক কোনটি হবে? উৎপাদক আপনারা পারবেন, এটা খুব সহজে একটি পাবেন, এটা 2x + 1 3x - 5 হবে, এটি সঠিক উত্তর। 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? সম্পূরক কোণের ক্লাসে আমরা বলেছিলাম যে সম্পূরক কোণের সম্পর্কটা থাকবে 180-র সাথে, তাহলে 180-র মধ্যে কত আছে 28, বাকি 152 হবে এটির সম্পূরক কোণ। কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত আর নিচের কোণটি হলে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে। তাহলে সমকোণী ত্রিভুজ হওয়ার সম্ভাবনা আমাদের মানে শর্তটা কি, যা আমাদের যে লম্ব এবং ভূমি থাকবে সেটার স্কয়ারের যোগফল অর্থাৎ বর্গের যোগফল এটার বর্গের যোগফলের সমান হতে হবে। তাহলে এখানে বা আরও যদি একটা কথা বলি, যেমন এখানে তো দুটো না, এখানে তাহলে এখানে আমাদের কত আছে 9 12 15, এখানে 6 5 4 12 8 20, তাহলে এখানে সমকোণী ত্রিভুজের হতে গেলে আমাদের এই যে এখানে 9 12 15 রয়েছে, তাহলে 15 করলে কত হবে, স্কয়ার করলে কত হবে 225 হবে, 12 করলে 144, 9 করলে 81, তাহলে 144 আর 81 তাহলে আমাদের কত 225 হয়ে যায়, তার মানে গ নাম্বারটা হবে। কোন ত্রিভুজের মধ্যমাদ্বয়ের ছেদবিন্দুকে কি বলে? মধ্যমাদ্বয়ের ছেদবিন্দুকে বলা হয় ভর কেন্দ্র। 2 3 5 9 17 ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? আমাদের সিকোয়েন্সটা মেনটেন করতে হবে যে 2 আর 3 এর পার্থক্য 1, এখানে 2, এখানে 4, এখানে 8, অর্থাৎ পার্থক্যটা দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে, 1 2 4 8, এরপরে হবে 16, তাহলে 16 6 আর এখানে 7 6 13 33 হবে আমাদের সঠিক উত্তর। সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য যদি 5 ডিগ্রি হয় ক্ষুদ্রতম কোণটির মান কত হবে? সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের মানের পার্থক্য যদি 5 ডিগ্রি হয় তাহলে ক্ষুদ্রতম কোণটির মান হবে 42.5। a - 1/a = 4 হলে a³ - 1/a³ এর মান কত? কিছুক্ষণ আগেও বুঝেছি মানের অঙ্কটি, তাহলে এখানে আমরা এভাবে নেব মান কিউব প্লাস 3 ইন্টু মান, যেহেতু এখানে আমাদের মাইনাসের সূত্র, তাহলে মান কত রয়েছে, মান রয়েছে 4, তাহলে 4³ প্লাস 3 ইন্টু 4, তাহলে 4³ মানে কত 4 4 16, 4 16 64 প্লাস 12, তাহলে এখানে 4 2 6, তাহলে 76 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 60 মিটার একটি দৈর্ঘ্যের বাঁশকে 3 7 10 অনুপাতে ভাগ করলে টুকরোগুলোর সাইজ কত হবে? আগে এগুলো যোগ করে নিতে হবে, 7 3 10 10 20, 20 দিয়ে 60 ভাগ করলে কত হবে 3 হবে, 3 3 9, 3 7 21, 3 10 30, তাহলে 9 21 30 এটি হবে রাইট অ্যান্সার। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি কোনটি? স্থায়ী স্মৃতিশক্তিকে বলা হয় রিড অনলি মেমোরি অর্থাৎ রম। সাধারণ জ্ঞানে আমাদের প্রশ্নগুলো রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আপনাদের জন্য আবারও বলছি যে আপনাদের জন্য আপনাদের 19তম শিক্ষক নিবন্ধনকে আপনাদের প্রস্তুতিকে আরও শানিত করার জন্য আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্বলিত একটা পিডিএফ শীট তৈরি করেছি। আপনারা চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নিয়ম অনুসারে খুব সহজে সেটি সংগ্রহ করতে পারবেন। এলিফ্যান্ট পাস কোথায় অবস্থিত? এলিফ্যান্ট পাস অবস্থিত শ্রীলঙ্কায়। সূর্যকিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়? এটা খুবই সহজ একটি, ভিটামিন ডি। জাতীয় শিক্ষক দিবস কবে? এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতীয় শিক্ষক দিবস এবং আর একটা রয়েছে আন্তর্জাতিক শিক্ষক দিবস। জাতীয় শিক্ষক দিবস 19 জানুয়ারি পালন করা হয়। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা বলা হয় কোনটিকে? এটি বলা হয় মেসোপটেমিয়া সভ্যতা। বুড়িমারি স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত? এটি বুড়িমারি স্থলবন্দর অবস্থিত
পাটগ্রাম উপজেলায়। ব্রহ্মপুত্রের প্রধান শাখা কোনটি বা প্রধান শাখা নদী কোনটি? ব্রহ্মপুত্রের শাখা নদীটা হচ্ছে যমুনা। নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়? ইউরিয়া সার প্রস্তুত করা হয়। বায়ুমণ্ডলে অক্সিজেনের অনুপাত কত? অক্সিজেনের অনুপাত হচ্ছে 20.71%। ঢাকায় বাংলাদেশের রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন? তৎকালীন সময়ে মুঘল সুবেদার ছিলেন ইসলাম খান। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? মুজিবনগর ছিল 8 নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বর্তমান সভাপতি কে? বর্তমান সভাপতি এখনো পর্যন্ত কাজী সালাউদ্দিন রয়েছে, তবে যদি তাকে পদত্যাগ করানো হয় তাহলে হয়তোবা অন্য কেউ তার স্থলে বসবে, তবে এটি আপডেট হিসেবে পরীক্ষার পূর্ব মুহূর্তে পড়ে নিতে হবে। নিচের কোন উপজাতি গোষ্ঠীটি মাতৃপ্রধান? নাত্রেথ্রাম গাখামা, এভাবে মনে রাখবেন, গারো খাসিয়া মাতৃপ্রধান, তার মানে গারো হবে এখানে সঠিক উত্তর। স্বাধীন বাংলাদেশে 100 টাকার নোট কবে প্রথম চালু করা হয়েছিল? 100 টাকার নোট সর্বপ্রথম চালু করা হয়েছিল 4 মার্চ 1972। সোনালী আঁশের দেশ কাকে বলা হয়? সোনালী আঁশের দেশ বলা হয় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে। কর্ণফুলী পেপার মিলস কোথায় অবস্থিত? কর্ণফুলী পেপার মিলস অবস্থিত রাঙামাটি চন্দ্রঘোনায়। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময় বেলফোর ঘোষণা 1917 এর মূল প্রতিপাদ্য ছিল ইহুদিদের জন্য আলাদা একটা জাতি রাষ্ট্র গঠন করা, যেটি বর্তমানে মুসলমান তথা আমাদের ফিলিস্তিন ভাইদের জন্য একটা সমস্যা বা মেজর একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই ইসরায়েল। বাংলাদেশের সংবিধানের এখনো পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে? এখনো পর্যন্ত মোট 17টি সংশোধনী আনা হয়েছে। ষষ্ঠ জনশুমারি গৃহগণনা কোন সময় অনুষ্ঠিত হয়েছিল? 2022 সালে অনুষ্ঠিত হয়েছিল এটি জুন মাসে, অর্থাৎ 15 থেকে 21 জুন এই শুমারিটি অনুষ্ঠিত হয়েছে। দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় অবস্থিত? এটা আপনারা জানেন, মুন্সিগঞ্জের গজারিয়াতে। বাংলাদেশে কোন দেশ থেকে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে? এটি অনেক সময় কম বেশি হয়ে যেতে পারে, আপডেট হতে পারে, তবে এখনো পর্যন্ত যেটি বলা হয়ে থাকে সৌদি আরব। তবে সৌদি আরব আমাদের অপশন না থাকলে সেটি হবে মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল? ইসরায়েল জেরুজালেম দখল করেছিল 1967 সালে। আইবিআরডি সংস্থাটি অন্য কি নামে পরিচিত? আইবিআরডি মূলত সফট লোন উইন্ডো নামে পরিচিত। তাহলে এখানে অন্য নাম হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। লেট দেয়ার বি লাইট বিখ্যাত ছবিটি পরিচালনা করেন কে? এটি পরিচালনা করেছিলেন জহির রায়হান। এবং জাগ্রত চৌরঙ্গী ভাস্কর্যটি কোন জেলায় অবস্থিত? সর্বশেষ এই প্রশ্নটি আপনাদের জন্য একটি এসডব্লিউ থাকবে। প্রিয় শিক্ষার্থী, যেখান থেকে ভিডিওটি দেখলেন অথবা শুনলেন, সবাইকে আবার অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল। অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন এবং আপনাদের চাকরি প্রস্তুতি আরও শানিত করুন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।